ফার্মটা মূলত শুরু হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে। 2 বছর আগে আপনার মানে যে ফার্মের যিনি ফার্মের ওনার মোহাম্মদ তৌফিকুল ইসলাম তুহিন ভাইয়া, তো উনি ভাইয়া আর কি সে একটা শেড করতেছিল এখানে। তো শেড করাতে ওনার প্ল্যানিং করা ছিল যে উনি এখানে 12-15 হয়তো ষাঁড় গরু পালবেন নিজের কোরবানির জন্য। তো সেই ষাঁড় গরু থেকে উনি আস্তে আস্তে মোটামুটি 6টা গাভী গরু কিনলো। তো 6টা গরুর পরে এখানে আস্তে আস্তে করতে করতে বর্তমানে খামারে সব মিলে সর্বোচ্চ করলে 146টা গরু আছে। ট্রেনিং অ্যান্ড ডেয়ারি দুইটাই আর কি আমরা করি। তো আমাদের সারা বছর হচ্ছে আমাদের ডেয়ারির প্রজেক্টটা চলে। আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে জাফরান সুইটস, সেখানে দুধের চাহিদা পূরণের জন্য আমাদের এই ফার্মের ডেয়ারি সাইটটা এস্টাবলিশ করা। আর এটা পাশাপাশি হচ্ছে কোরবানি ঈদের যেহেতু একটা মোটামুটি অনেক বড় একটা ফেস্টিভ্যাল আমাদের দেশে, তো বড় ফেস্টিভ্যালের জন্য মোটামুটি একটা ভালো একটা চাহিদা থাকে, সেটার জন্য আবার আমাদের শখও আছে। সব কিছু নিয়ে আর কি আমাদের ডেইরি ফ্যাটানিং দুইটা প্রজেক্টে আর কি আমাদের কাজ করা। গরু মোটা তাজাকরণের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত হচ্ছে ওর স্ট্রাকচারটা 4টা বিবেচনা করতে হয়। এই জিনিসটা আসলে আমরা সবসময় 100-100 পারি না, বা আমরা কি অনেকে সবাই হয়তো 100-100 কখনো হয় না। তো এর মাঝখান থেকে মোটামুটি 5-7টা গরু নেওয়া হলে মোটামুটি দেখা যায় 1-2টা গরু ডেভেলপ হয় না, তো ওইগুলো গরুকে আমরা বেশি দিন কন্টিনিউ করতে পারি না। তো 4-5টা গরুর মাঝখানে মোটামুটি আমাদের একটা ফিউচার হয়, তো ওগুলো আমরা ওই পর্যন্ত আমরা রেডি করি যে গরুগুলা জাতমান বৈশিষ্ট্য যদি ভালো থাকে ওগুলো গেইন করলে তারপর আমরা ওইটা কি কন্টিনিউ করি গরুগুলো বলা। আসলে কোরবানি কেন্দ্রিক ভাইয়ের একটা ফ্যাক্ট আছে। ব্যাপার হচ্ছে কি, কোরবানি কেন্দ্রিক বলতে গেলে এটা যার একটা ক্রাইটেরিয়া। আমরা সারা বছরই গরু মোটা তাজাত করি। তো এর মাঝে কোরবানির আগে যে কোরবানির মোটামুটি 2-3 মাস আগে বা 3-4 মাস আগে হলে আমাদের যেটা বাজেট সাইজের গরু, মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের গরুগুলো, এগুলো আমরা 2-3 মাসের বেশি আমরা আসলে লালন পালন করি না। কিন্তু যেগুলো হচ্ছে আমাদের বড় জাতের গরু, সেগুলো আমরা মোটামুটি ওভার দ্য ইয়ারই আমরা ওদেরকে ওইটা আমরা পালি। তো মোটামুটি সারা বছরই আর কি পারলে সারা বছর এগুলো গেইন করে। কিন্তু যেগুলো মাঝারি বা ছোটো গরু, এগুলো আসলে একটা সার্টেন টাইমের পর এগুলোর কোনো গেইন আসে না। এই কারণে ওদের 2-3 মাসের বেশি পালা এটা মোটামুটি লাভ, এর বেশি পারলে এটা লাভজনক না। আপনারা মোটামুটি একদম বিশাল দেহি অস্ট্রাল গরু থেকে শুরু করে একদম মিডিয়াম সাইজের সাদা হাসন থেকে শুরু করে ছোট লাল রঙের দেশাল বা বিভিন্ন নর্থ বেঙ্গল গ্রে, এইসব সব কয়টা সাইজই মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। মোটামুটি এই বছর কোরবানিদের জন্য আমরা সর্বসা করলে প্রায় 70টা গরু আমরা কোরবানিদের জন্য আমরা রেডি করছি। এর মধ্যে বেশিরভাগই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। আমাদের আসলে এই বছর 70টা গরুর মধ্যে সবচাইতে সর্বনিম্ন বাজেট ছিল আমাদের 60,000 টাকা, যেটা আমরা আলহামদুলিল্লাহ অলরেডি 58,000 টাকায় বিক্রি করছি। আর এই 58,000 টাকার মধ্যে কোরবানির গরুটা কাস্টমারের বাসায় খাবার সহ ফ্রি ডেলিভারি সহ এটা আমরা পৌঁছায় দিয়ে আসবো। আর সর্বোচ্চ বড় যে গরুটা, সেটার আমাদের চাওয়া দাম হচ্ছে 13 লক্ষ টাকা এই বছরের জন্য। ভাই আসলে এটার স্পেসিফিকভাবে কারণ বলার মতন অভিজ্ঞ আমার নাই, কিন্তু একটা জিনিস আমি মনে করি যে আমি যেমন একজন মানুষ, আরেকজন মানুষ, যেমন মানুষের ভ্যারাইটিস আছে, তেমন প্রতিটা গরুর ওর ভিতরেও ওই রকমভাবেই জিনিসটা আসলে তৈরি হয়। কারো দেখবেন যে পেট বড় হয়, কারো দেখবেন শরীর বড় হয়, কারো দেখবেন কিছুই বড় হয় না, খাইতে থাকে। এই গরু এর বাইরে না, গরু এর মধ্যেই। প্রান্তিকে ইন সামটাইমস প্রান্তিকে গরুর দাম বেশি। আর এটার একটা কারণ হচ্ছে এই কারণে যে ওনারা পুরোটাই একটা ভ্রান্ত ধারণায় থাকে। আর প্রথমত আর খামারের ব্যাপারটা, খামারের গরুর দাম কোনোদিনই প্রান্তিকের চাইতে বেশি না। ডিপেন্ডস করে, কিছু খামার মার্কেটে ছিল যারা বর্তমানে মার্কেটে আর এক্সিস্ট করতেছে না। ওনারা একটা অস্থিতিশীলতা অবস্থার মার্কেটটা নিয়ে গেছিলো, যে জিনিসটা এখন বর্তমানে নেই। কিন্তু বর্তমান 2025 সালের বাজারে প্রান্তিকের চাইতে খামারের গরুর মানে কমার্শিয়াল খামারগুলোতে গরুর দাম যথেষ্ট সহনশীল এই বছরটাতে অ্যাটলিস্ট। একটা টাইম আমরা গরুর কোনো ওজনই আমরা নির্ধারণ করি না। আপনি কোরবানি দিবেন, আপনি আসবেন, আপনি নিজ চোখে দেখবেন যে গরুটা আপনার যতটুকু মনে হয়, যেরকম মনে হয় ওইরকম অনুযায়ী আমার চাওয়া দাম যদি থাকে 10 লাখ, আপনি 1 লাখও বলতে পারবেন। আমাদের এই জাফরান ক্যাটেল ফার্মে ওজনের কোনো সিস্টেম নেই। আপনি কোরবানি দিবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আমরা ব্রয়লার মুরগি সেল করি না, আমরা গরু সেল করি কোরবানির জন্য। মানুষজন আসবে, দেখবে, দামাদামি করে নিয়ে যাবে। এই আমরা ওজনের কোনো ধারণা, আমরা একটা বেসিক ধারণা দিতে পারবো, কিন্তু আমরা ওজনের সাথে আমাদের কোরবানির গরুর কোনো সম্পর্ক নেই। আমরা লাইভ ওয়েটে কোনো গরু
তুলিও না, কোনো গরু সিস্টেমও নেই আমাদের। খামার ব্যবস্থাপনার জন্য ভাই সবচেয়ে বড় বিবেচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দানাদার খাবারটা। সেই দানাদার খাবারটা যখন আমরা ওইটার রেশিওটা ব্যালেন্স করাটা একটু জটিল, কারণ বর্তমানে ভুসির যেই রকম দাম ওই অনুপাতে গরু লালন পালন কইরা লাভবান হওয়াটা খুব জটিল। তো আপাতত আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করতে যতটুকুন পারি আমরা মোটামুটি খাবারের মানটা ঠিক রেখে যতটুকুন এভারেজ প্রাইজিংয়ে বা গুড প্রাইজিংয়ে যাতে গরুটা পালতে পারি, আপাতত আমাদের এটাই মূল ফোকাস থাকে। যে খাবারের বিষয়টা, যেটা খামার বিজনেসে ভাইয়া লস হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে অতি উৎসাহিতা। আপনি যত বেশি উৎসাহ হবে, যত বেশি আপনি পাগল হবেন, তত বেশি আপনি ধরা খাবেন। আপনি একটু সিস্টেমেটিক, যেমনটা আমি আমাদের কথাই বলি, যখন আমরা মোটামুটি কোনো একটা ভালো, আমরা তো একটা কাউলাবার থেকেই তো আমাদের এই কাউ বা ক্যাটেল ইন্ডাস্ট্রিতে আসা। যখনই আমি কোনো ভালো কিছু ওভার এক্সাইটেড হয়ে আমি কেনাকাটা করি, তখনই আমি ধরাটাকে। আসলে ভাইয়া ঘাস ছাড়া কোনো গরুর খামারি আসলে টিকবে না, কাঁচা ঘাস ছাড়া। কাঁচা ঘাসের আসলে মানে এটার বিকল্প সেকেন্ড কিছু নাই। আপনি মোটামুটি কাঁচা ঘাসটা হচ্ছে যেমন মনে করেন আমরা যেমন মাছে ভাতে বাঙালি, আমাদের ভাতটা খুবই প্রয়োজন। আমরা 2 দিনের বেশি 3 দিন বিরিয়ানি খেলে আমাদের সমস্যা হয়ে যাব। এই কাঁচা ঘাসটার ব্যাপারটা এরকম। কাঁচা ঘাসটা মোটামুটি যদি আপনার পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা ঘাসের জোগাড় না থাকে, তাহলে আপনি খামার করে জীবনে আপনি লাভবান হতে পারবেন না। কাঁচা ঘাসটা অবশ্যই ইম্পর্টেন্ট। যেমন আমি আগেও বললাম যে খাবারের উপরে আমাদের অনেকটা ফোকাস রাখতে হয়। এই ফোকাসটা এটা পুরো ডিপেন্ড করে আমার কাঁচা ঘাসের সাপ্লাইয়ের উপর। কাঁচা ঘাসটা যদি আমার ঠিকঠাক মতন অ্যাভেলেবেল থাকে, তাহলে আমার আদার্স খাবারগুলো প্লাস মাইনাস করে আলাদার মধ্যে চালাই দেওয়া যায়। কাঁচা ঘাসটা পর্যন্ত থাকতে হবে, এটা তো প্রথম সত্য। বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর মাংসের দাম বেশি হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে গরুর অবশ্যই গরুর দানাদার খাবারের দাম, যেটা অস্বাভাবিকভাবে জিনিসটা, যেটা আসলে ক্রমশ এটা বাড়তেই আছে, যেটা কমার কোনো নাম নেই। এটা একটা কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে কিছু ব্যক্তিবর্গ আছে বা ছিল, এখন মার্কেটে নেই, তারা অসুস্থ দামে, যেটা আসলে পুরোটাই মিথ। এটা আসলে অ্যাকচুয়াল কিনা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। মানে 10 লাখ টাকার গরু উনি বিক্রি করতে হচ্ছে 20 লাখ টাকা, বা 10 লাখ টাকা বিক্রি করে উনি মার্কেটে প্রচার করতে 20 লাখ টাকা। তো সবার তো আর বাইং ক্যাপাসিটি 20 লাখ টাকা না, আর সবার সেলিং ক্যাপাসিটিও 20 লাখ টাকা না। তো ওনারা যখন ওইটার সাথে জিনিসটা কম্পেয়ার করতে যায়, তখন এই বাজারটা অস্থিতিশীল অবস্থায় চলে যায়, তখনই গরুর দামটা উল্টাপাল্টা হয়ে যায়। এই একটা কারণ হতে পারে আমার মতে। আসলে ভাই গরুর মাংস আমদানি করতে হবে কেন? আমাদের নিজেদেরই তো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে প্রতিটা গ্রামে গঞ্জে বা প্রতিটা এরিয়ায় পাড়ায় মহল্লায় মোটামুটি সবাই গরু পালে। আমাদের একটা জিনিস থেকে বেরোয় আসতে হবে, আমার ব্যক্তিগত মতামত। সবাই আমরা দেশি গরু পিছনে দৌড়দৌড়ি করি, বা একটা সময় ছিল সবাই ব্রাহ্মণ করে দৌড়দৌড়ি করছে। অ্যাকচুয়ালি দেখেন, মনে করেন গরুর মাংস বা গরু আমদানি কোনো দিনই একটা সমাধান না। আপনাদের সবার আমাদের ওই হলস্টেইন ফ্রিজিয়ান যে জাতটা, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। হলস্টেইন ফ্রিজিয়ান জাত যেরকম দুধে স্বয়ংসম্পূর্ণ, তেমন ওদের গ্রোথটাও অনেক ভালো হয়, আর ওটার মাংসের কোয়ালিটিটাও খুব ভালো হয়। আর ওইটার প্রাইসটা আমাদের সবসময় সহনশীলতা অবস্থাতে থাকে। আপনি যখন মনে করেন বাইরের দেশ থেকে গরু আই না, এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না যে বাইরের দেশের থেকে গরু আই না আমি ডেভেলপ করছি বা ডেভেলপ করে আমি মাংসের দামটা কমাতে পারছি না। আপনার এই জিনিসটা এখন পর্যন্ত হয়নি। আমার মনে হয় না ওদের ভবিষ্যতেও এই জিনিসটা হবে। গরু ইম্পোর্ট কইরা বা মাংস ইম্পোর্ট কইরা বাজার ঠিক করে রাখা সম্ভব না, যদি না আমরা মোটামুটি আমাদের হলস্টেইন ফ্রিজিয়ান যে জাতগুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, ওগুলো যদি ডেভেলপ না করি। তরুণ ব্যবসায়িক এখন বর্তমানে ক্যাটেল সেক্টরে বা এই লাইনে যারা আছে, 100-র ভিতরে 90 জন বা আরও এর বেশিরভাগই হচ্ছে তরুণ। কারণ সবার হচ্ছে গরুর প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। এটা অনেক বড় একটা মার্কেট, সারা বছর গরুর মাংসের চাহিদা, কোরবানির সময় গরুর চাহিদা, সবে বরাত, রোজা, বা এমনি বিয়ের শাদীর সিজন, সবসময় গরুর একটা ভালো চাহিদা থাকে। লাইভ স্টক মোটামুটি এটা একটা বরকতময় ব্যবসা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মোটামুটি এই ব্যবসাগুলোর সাথে, এই টাইপ ব্যবসার সাথে জড়িত ছিল। তো এই কারণে মোটামুটি এই ব্যবসাটাতে অলরেডি তরুণরা অনেক এটার প্রতি অলরেডি ঢুকে পড়ছে। যখন মোটামুটি শিক্ষিত মানুষজন এগুলো এই সেক্টরটাতে ঢুকবে, তখন জিনিসটা আরও ডেভেলপ হবে। অলরেডি ডেভেলপ হয়েছে, ইনশাল্লাহ আরও ডেভেলপ হবে এই জিনিসটা আরও, যখন শিক্ষিত মানুষজন এটাতে ঢুকবে। আরও লস খাওয়ার প্রথম কারণ হচ্ছে গরু নির্বাচনে ভুল করা। আমি গরুর একটা নির্বাচন করলাম, মোটামুটি আমার আর হচ্ছে খাবারের যে ব্যাপারটা, গরুর ভুসির যে ব্যাপারটা, আমি আগেও বলি খাবারের ভুসির যে ব্যাপার, আর আদার্স যে আনুষঙ্গিক খরচ, এই দুইটা জিনিস, আর হচ্ছে গরু নির্বাচন, এই 3টা কারণই হচ্ছে লসের মূল কারণ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে সবার একটা ক্যাপাসিটি থাকে। যেমন আমার জাফরান ক্যাটেল ফার্মে
ওই ক্যাপাসিটি নেই যে আমি একটা গরু চাইলে 15 লক্ষ টাকা বিক্রি করে ফেলতে পারবো। এই অবস্থায় যদি আমি একটা 15 লক্ষ টাকার গরু রেডি করি, সেটা আমার জন্য পুরোটাই লস। ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে, যার ক্যাপাসিটি অনুযায়ী যদি তারা খামার করে, যে না আমার কাছে এই কাস্টমার আছে, এই ক্যাপাসিটি আমি সেল করতে পারবো, তার ইনশাল্লাহ আশা করি কখনো লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। আর যেহেতু লাইভ স্টক লাভ লস মিলেই ব্যবসা, এই গরুটাই হচ্ছে আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু, সেই মাছ। আর এই হচ্ছে আমাদের একটা সাদা হাসা, কেরানীগঞ্জের সবচেয়ে বড় বলদ গরু।